যারা বাংলাদেশ ফুটবলের একটু খোঁজখবর রাখেন তারা সিন্ডিকেট এই শব্দটার সাথে খুব ভালো পরিচিত। জাতীয় দল বলেন, অনূর্ধ্ব 16, 19, 20 যেটাই বলেন, সিন্ডিকেট এই শব্দটার সাথে আমরা খুব বেশি পরিচিত হয়ে গেছি। আসলে সিন্ডিকেটটা কি, সিন্ডিকেট কিভাবে হয়, সিন্ডিকেট কি আদৌ আছে, এই ব্যাপারগুলো নিয়ে আজকে আলাপ করব। দেখেন, আমি যেটা প্রথমে বলার চেষ্টা করেছি যে কোচ আসে, কোচ যায়, কিন্তু সিন্ডিকেট বদলায় না। সিন্ডিকেট তো বদলায় না। কিভাবে? ডেকলান সুলিভানকে আপনি খেলাইলেন না, ইব্রাহিম নওয়াজকে আপনি খেলাইলেন না, স্যামুয়েল লাকসামকে আপনি ট্রাই করলেন, তাও খুব লাস্টের দিকে। আর ডিফেন্সে, মিডফিল্ডে যারা যত বেশি অকার্যকর ছিল, মেকশিফট ডিফেন্ডার যারা ছিল, তাদেরকে আপনি কোনো কিছুই করলেন না, কিন্তু ডেকলান সুলিভানকে বসায় রাখলেন। ফিলাডেলফিয়ার একাডেমিতে বেড়ে ওঠে যে ছেলেটা, এই ছেলেটা তাহলে আমি ধরে নিচ্ছি আমাদের যে তৃতীয় বিভাগে যে লিগ হয় তার চেয়ে নিম্নমানের, না হলে নিশ্চয়ই তিনি জায়গা পেতেন। কারণ আমাদের এখানকার খেলোয়াড়গুলো তো অধিকাংশ তৃতীয় বিভাগ বা সেকেন্ড লিগ এগুলো থেকেই আসে। আমি ধরে নিলাম যে ডেকলান সুলিভান যোগ্য না। ইব্রাহিম নওয়াজ এত পোটেনশিয়াল একজন ক্রিয়েটিভ মিডফিল্ডার, সেও যোগ্য না, ধরে নিচ্ছি। তাহলে আপনার কাছে যোগ্য কে? আপনার কাছে যোগ্য হচ্ছে নাম্বার 6 যে খেলোয়াড়টা ছিল, সেই খেলোয়াড়টা যে বারবার বল লুজ করছিল কিন্তু রিকভারি করতে পারছিল না। আপনার কাছে যোগ্য কি চন্দন রায়, যে জাতীয় দলে খেলছে, বুড়া খেলোয়াড়, অথচ কোনো কাজের না? তাহলে কি তারা আপনার কাছে যোগ্য? এই কথাগুলো যখন আসবে তখন আপনাকে সিন্ডিকেটের উত্তর দিতেই হবে। আমরা যদি ধরছিলাম যে ছোটন লোকাল কোচ, তিনি সিন্ডিকেটের অংশ হতে পারেন, তাহলে মার্ক কক্স যিনি বিদেশ থেকে আসলেন, তিনি সিন্ডিকেটের অংশ কিভাবে হয়ে গেলেন? দেখেন, এক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয়েছে যে মার্ক কক্স কিভাবে সিন্ডিকেটের অংশ হয়ে গেলেন, সেই ব্যাপারটা আমার কাছে যেটা মনে হয়েছে আমি সেটা ব্যাখ্যা করি। আমার কাছে মনে হয় এখানেতে যে টেকনিক্যাল টিম বা বাফুফের যেই অনূর্ধ্ব 20 ভিত্তিক যেই টিম বা যেই কমিটি আছে, ওখান থেকে কোনো নির্দেশনা আসে এবং তার সহকারী কোচগুলো সবই তো লোকাল। এই নির্দেশনাই ঠিক এই নির্দেশনাগুলো আসে যে কাকে খেলাতে হবে, কাকে খেলাতে হবে না, এটা আমি শিওর। কারণ মার্ক কক্স কখনোই সোনা চিনতে ভুল করার কথা না। তিনি ম্যানচেস্টার ইউনাইটেডে কোচিং করিয়েছেন, ওয়েস্ট হ্যামে কোচিং করেছেন, সব জায়গাতে কোচিং করেছেন। তো উনি কিন্তু ভালো করে জানার কথা যে ডেকলান সুলিভান, ইব্রাহিম নওয়াজ, রাকসাম, এদেরকে দিয়ে আসলে আমার কি কাজ হবে। সো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় হয়তোবা উনি চেয়েছেন, বা হয়তোবা উনি কিছু বলতে চেয়েছেন বা করতে চেয়েছেন, হয়তোবা তারা করতে দেননি। এটাই হওয়ার কথা। কারণ ডেকলান সুলিভান আর ইব্রাহিম নওয়াজকে মাঠে 5 মিনিটের গেম টাইম দেওয়া গেল না। কেন গেল না? পাকিস্তানের সাথে আমরা জিতে তো এক প্রকার সেমিফাইনাল কনফার্মই করে ফেলছি। এটা তো আমাদের একটা নিয়ম রক্ষার ম্যাচ ছিল, মর্যাদা রক্ষার লড়াই ছিল। তো সেই জায়গাটাই আপনি একজন প্রতিভাবান খেলোয়াড়কে ট্রাই করলেন না, একজন না, 2 জন। আপনি বলতে পারেন যে আমরা ম্যাচটা হারতে চাইনি। আরে ভাই, হারতে চাননি, কিন্তু আমরা তো সেমিফাইনাল কনফার্ম করছি। সেক্ষেত্রে আপনি 10 মিনিটের জন্য বাজায় দেখবেন না যে ডেকলান সুলিভান কেমন করে একটু দেখি, ইব্রাহিম নওয়াজ কেমন করে দেখি। আপনি তাদের প্র্যাকটিসে দেখবেন, ম্যাচে দেখবেন না। ম্যাচে না দেখলে তাদের ইন্টেন্স বুঝবেন কিভাবে, তাদের ক্রিয়েটিভিটি বুঝবেন কিভাবে? এটা তো হয় না। সো মার্ক কক্স নিশ্চয়ই এই জিনিসটা নিয়ে চিন্তা করছেন, কিন্তু আমার কাছে যেটা মনে হয় লোকাল যে কোচগুলো ছিল বা লোকাল যেই পার্টগুলো থাকে বা লোকাল যে অথরিটিগুলো থাকে, তারা হয়তো এগুলোকে করতে দেয়নি। ডেকলান সুলিভান, ইব্রাহিম নওয়াজকে না নেওয়ার পেছনে, মাঠে না নামানোর পেছনে আপনি একটা অন্তত কারণ দেখান আমাকে যে এই কারণে নেওয়া হয়নি। এখন আমি যদি যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করি যে এগুলো এই কারণে নেওয়া নাও হতে পারে, ধরেন এমন হতে পারে যে ইব্রাহিম নওয়াজকে সেমিফাইনালের জন্য ফ্রেশ রাখলো, এটা হইতে পারে। ডেকলান সুলিভানকে ফ্রেশ রাখলো, এটা হইতে পারে। ঝুঁকিয়ে নিল না, ভালো একটা বড় গেমের নামাই দিতে পারে, এটা হইতে পারে। কিন্তু দেখবেন এইটা সম্ভাবনা 0। কারণ কি? আমাদের যে ফয়সাল নাম্বার 10, আমি তার খেলাটা পুরোটা দেখছি। আমার কাছে একবারের জন্য মনে হয়নি যে ক্রিয়েটিভ, একবারের জন্য মনে হয়নি যে মিডফিল্ড হোল্ড করতে পারে, একবারের জন্য মনে হয়নি যে মিডফিল্ডে সে মাইস্ট্রো হইতে পারে, একবারের জন্য মনে হয়নি মিডফিল্ডে সে ইঞ্জিন হইতে পারে। কারণ নাম্বার 10 মিডফিল্ডের ইঞ্জিন, নাম্বার 8 মিডফিল্ডের ইঞ্জিন, একবার মনে হয়নি। মোর্শেদ, বাংলার লামিন ইয়ামাল খ্যাত মোর্শেদ, আমরা অনেকে তাকে নিয়ে আশাবাদী ছিলাম, কিন্তু তাকে আমি একবারের জন্য দেখলাম না যে কাটব্যাক করে একটা দূরপাল্লা শট ট্রাই করলো। কারণ কি? কারণ সে
ভারতের ডিফেন্ডারদের সামনে সে কোনোভাবে বেরই হতে পারতেছিল না, স্পেস তৈরি করতে পারতেছিল না। সত্যি কথা বলতেছি, রাগ করেন যাই করেন, ভারত প্রচন্ড ভালো খেলছে এবং ভালো খেলছে বলেই কিন্তু তারা যথেষ্ট পরিমাণ সুযোগ আদায় করতে পারতেছিল, কিন্তু শেষমেশ তাদের ফিনিশিং এ দুর্বলতা ছিল বলে করতে পারে নাই। সো ওই জায়গা থেকে আমি মনে করি অন্তত মানে ফয়সাল, মোর্শেদ, এরা যারা মানে আমরা যে তথাকথিত স্টার মনে করি, আলটিমেটলি এরা কোনো স্টারই না, এরা হচ্ছে ব্র্যাক ল। সো ওই জন্য আমার কাছে মনে হয় যে আমরা যতই লাফালাফি করি যে বাইরে খেলোয়াড় আনেন, অরিজিন খেলোয়াড় আনেন, আমরা আনবো, কিন্তু এরা মানে যারা খেলোয়াড়রা পাস দিবে না, সহযোগিতা করবে না, বাজে আচরণ করবে না, করে অসহযোগিতা করে এদেরকে দল থেকে বিদায় করে দিবে। আরামের ক্ষেত্রেও তাই হয়েছিল, এই ফয়সাল মোর্শেদরা এই কাজটা করছিল। এদের বিদায় করে দিলে আসলে বাংলাদেশ ফুটবলের লাভ কি? বাংলাদেশ ফুটবলের লাভ নেই, এই খেলোয়াড়দের লাভ আছে। আমরা যখন বড় টিম হয়ে যাবো তখন তাদের জায়গা থাকবে না দলে, কারণ যখন আপনার হচ্ছে অরিজিন প্লেয়ার এসে খেলা শুরু করবে তখন তো এইসব খেলোয়াড়কে দাম দিবে না, পাত্তা দিবে না। তো এদের যখন ভাত নষ্ট হয়ে যাবে তখন তো এটা স্বাভাবিক যে তারা তো এগুলো অসহযোগিতা করবেই, এবং এই অসহযোগিতা করে এই কারণে যে তাদেরকে এই লোকাল অথরিটি থেকে এই সহযোগিতাগুলো দেওয়া হয় যে তোমরা এইভাবে খেলো, এভাবে অসহযোগিতা করো। আমরা আসলে বড় টিম হতে চাই না। আমি বাফুফের প্রেসিডেন্ট তাবিদ আওয়াল সাহেবকে বলবো, আমি বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী আমিনুল হককে বলবো, আপনারা দয়া করে এই ব্যাপারগুলো নিয়ে বসেন, কথা বলেন। কারণ বাংলাদেশ ফুটবলটা এখন সে পর্যায়ে নাই, বাংলাদেশ ফুটবলটা এখন প্রচন্ড মানুষের আবেগ হয়ে গেছে। কথা বললে মানুষ এগুলো নিয়ে ভাবে। এই জায়গাগুলোতে যদি আপনি নিজের মতো করে বা আপনাদের নিজেদের ইমপ্লিমেন্টেশনটা দিতে না পারেন, বলতে না পারেন, তাহলে কিন্তু সেটা খুব খারাপ হবে। আমার ট্রাস্ট মি, আমার মাথায় ঢোকে না ফিলাডেলফিয়া একাডেমি থেকে গড়ে ওঠা ডেকলান সুলিভান, রোনাল্ড সুলিভান তাকে খেলতে পারতেছে, ডেকলান সুলিভান একেবারেই জায়গা পাচ্ছে না। এটা কোন ধরনের কথা? মানে আমাদের ডিফেন্ডারটা তাহলে কোন লেভেলের? সার্জিও রামোস স্টাইলের লেভেলের মানে ডিফেন্ডার আমাদের, মানে ডেকলান সুলিভান জায়গা পায় না। ইব্রাহিম নওয়াজকে দেখবেন আপনি, ইব্রাহিম নওয়াজের কিছু ফুটেজ আছে, দেখেন কতটা ক্রিয়েটিভ মিডফিল্ডার সে, তার একটা জায়গা হয় না। নাম্বার 6, নাম্বার 8 চন্দন রায়, এদের জন্য জায়গা হয় না? এটা কেউ ভাববে? এর পরবর্তীতে বংশোদ্ভূত যেসব খেলোয়াড়রা আমি আরো ভালো ভালো আশা করতেছি, তারা যারা আসবে তারা এদের দেখে কি শিখবে? মাঠে তাদের নামানো হবে না, অসহযোগিতা করা হবে, ফ্রি কিক নিতে দেওয়া হবে না, এগুলো করা হবে। তো আলটিমেটলি ব্যাপারটা হলো এই যে কোচ আসলে কিছু না, নিয়ন্ত্রণ হয় দল, এই লোকাল যেই সিন্ডিকেটটা থাকে ওদের দিয়েই নিয়ন্ত্রণ হয়, এবং নিয়ন্ত্রণ হয় ওই ঢাকা থেকে। খেলা চলে মালদ্বীপে, কিন্তু নিয়ন্ত্রণ হয় ঢাকা থেকে। এই ব্যাপারে আমার মনে হয় আমি মোটামুটি কনফার্ম। নাহলে মার্কসের মতো একটা লোক সোনা চিনবেন না, তিনি ডেকলান সুলিমানকে চিনবেন না, ইব্রাহিম নওয়াজকে চিনবেন না। তারা কি পরিমাণ সুন্দর পারফরমেন্স দেখাইছে এর আগে বা ট্রায়ালগুলোতে, সেগুলো আমরা দেখি নাই। তাদেরকে নামানো হচ্ছে না কেন? শুধুমাত্র এই কারণে যে লোকাল এই সিন্ডিকেট, লোকাল এই খেলোয়াড়দেরকে খুশি করার জন্য, লোকাল এই খেলোয়াড়দেরকে বাঁচিয়ে রাখার জন্য। ভাই আমি একটা কথা বলি, বাফুফেকে বলি, তাবিদ আওয়াল সাহেবকে বলি, ইনাফ ইজ ইনাফ। এই সিন্ডিকেট ধ্বংস করতে বেরেনি, আপনারা করতেই হবে। আর সিন্ডিকেট যদি ধ্বংস না করেন তাহলে তো আমাদের সামনে 5 আগস্টের উদাহরণ আছেই। এখন আপনি বলবেন হুমকি না। এই বাংলাদেশ আমাদের, এই বাংলাদেশ এই অরিজিন প্লেয়ারদের বা যারাই বাংলাদেশে জার্সি গাইতে নামে তারা বাংলাদেশি, সবাইকে একই মূল্যায়ন করতে হবে। কোনো কাউকে সিন্ডিকেটের মূল্যায়ন করা যাবে না, সবাইকে একভাবে দেখতে হবে। লোকাল খেলোয়াড় যদি আমাদের রোনাল্ড সুলিভান যদি ভালো হয়, সে খেলবে, রোনাল্ড সুলিভান বসে পড়বে, কোনো সমস্যা নেই। কিন্তু ভালো খেলোয়াড়টাকেই মাঠে নামাতে হবে। সিন্ডিকেট করে মাঠে নামিয়ে খেলাগুলো নষ্ট করেন না। আমরা যেভাবে বাংলাদেশটাকে দেখতে যাচ্ছি, যেভাবে বিশ্বকাপে যেতে যাচ্ছি, সে পথটা অন্তত আপনারা নষ্ট করেন না। আমিনুল হক মন্ত্রী সাহেব এবং তাবিদ আওয়াল সাহেব, আপনারা ভিডিওটা দেখবেন কিনা আমি জানি না, যদি চোখে পড়ে ডেফিনেটলি আপনার কাছে করজোড়ে মিনতি করতেছি, সিন্ডিকেট বন্ধ করেন। সিন্ডিকেট আছে এবং সিন্ডিকেট আছে, এটা বন্ধ করেন। না হলে একদিন এই ফুটবলটাও আমরা হারাই ফেলবো। আমাদের গর্ব করার মতন আসলে কিছুই থাকতো না। তখন আমরা গর্ব করবো কি নিয়ে জানেন? এক সময় আমাদের ক্রিকেট ছিল, এক সময় আমাদের ফুটবল ছিল, এখন কিছুই নেই। এ ব্যাপারে আপনাদের মতামত জানতে চাই। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।